প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি মানুষের জনন এই অধ্যায়ের উজেনেসিস বিষয়টি আজকে আমি আলোচনা করছি। উজেনেসিস কথার অর্থ হলো ডিম্বাণু উৎপাদন। জেনেসিস কথার অর্থ উৎপাদন, কোন কথার অর্থ ডিম, তাহলে উজেনেসিস অর্থাৎ ডিম্বাণু উৎপাদন। উগোনিয়া থেকে যে পদ্ধতিতে বা আদি ডিম্বাণু থেকে যে পদ্ধতিতে পরিণত ডিম্বাণু বা ওভাম উৎপন্ন হয় তাকেই বলা হয় উজেনেসিস। তো উজেনেসিস আমরা এখানে বোর্ডে আমি লিখে দিয়েছি, 3টে ফেজের মধ্যে দিয়ে হয়। মাল্টিপ্লিকেশন ফেজ অর্থাৎ বিভাজন দশা, গ্রোথ ফেজ বা বৃদ্ধি দশা এবং ম্যাচিউরেশন ফেজ বা পরিণত দশা। 3টে দশার মধ্যে দিয়ে হয়। প্রথমে আমরা আসছি মাল্টিপ্লিকেশন ফেজ বা বিভাজন দশায়। এই দশাতে জার্মিনাল এপিথেলিয়াল সেল, আমরা জানি ডিম্বাশয়ের প্রাচীরে রয়েছে জার্মিনাল এপিথেলিয়াম, ডিপ্লয়েড জার্মিনাল এপিথেলিয়াল জনন আবরণী কলাস্তর। সেই জনন আবরণী কলাস্তর বা জার্মিনাল এপিথেলিয়ামের কোষ, যা ডিপ্লয়েড কোষ, কিছু কোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে গঠন করে উগোনিয়াম। এই উগোনিয়াম কিভাবে গঠিত হয় সেটা একটুখানি আমি বলে নিচ্ছি। মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে জার্মিনাল এপিথেলিয়ামের একটি কোষ বা কয়েকটি কোষ আকারে বড় হয়, অন্যদের থেকে আলাদা হয় এবং সেগুলি বিভাজিত হয়ে গঠন করে একটি কর্ড হচ্ছে মানে তন্তুর মতো একটি স্ট্রোমার মধ্যে তন্তুর মতো কোষের সারি গঠন করে, যাকে বলা হয় এগ টিউব অফ ফ্লুজার। PFLUGER, ফ্লুজার। এটা কর্ড গঠন করে। এই কর্ডে তাহলে অনেকগুলো সেল থাকে। সেই সেলগুলো আবার পরে স্ট্রোমার কর্টেক্স অংশের মধ্যে গোলাকার ধারণ করে, অর্থাৎ একসঙ্গে জট পাকিয়ে আবার গোলাকার হয়। এবং এই যে গোলাকার হয় একে বলা হয় এগ নেস্ট অর্থাৎ নেস্ট, বাসা, এগ নেস্ট বলে। এই এগ মানে ইজিজি এগ, তারপর নেস্ট অর্থাৎ ডিমের বাসা। এগ নেস্টের মধ্যবর্তী একটি কোষ উগোনিয়ামে রূপান্তরিত হয়। তাহলে বুঝতে পারলে উগোনিয়াম কি করে তৈরি হয়। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে প্রথমে তৈরি হয় দ্য এগ টিউব অফ ফ্লুজার, যা রূপান্তরিত হয় এগ নেস্টে, আর এগ নেস্টের মধ্যবর্তী একটি কোষ উগোনিয়ামে রূপান্তরিত হয়, অবশ্যই তা ডিপ্লয়েড। এই উগোনিয়ামে মধ্যবর্তী যে কোষটি থাকে সেইটি গঠন করে প্রাইমারি উসাইট। এটি অবশ্য ইম্যাচিওর মানে অপরিণত। মাতৃগর্ভে যখন কোনো কন্যা সন্তান রয়েছে, সেই মাতৃগর্ভে অবস্থিত কোনো কন্যা সন্তানের ভ্রূণে এই প্রাইমারি উসাইট তৈরি হয়। প্রাথমিক পরডিম্বাণু বা প্রাইমারি উসাইট। এবং এর সংখ্যা কিন্তু অসংখ্য। আমরা বলেছি যে এই উগোনিয়াম থাকে প্রায় কয়েক লক্ষ, 3 থেকে 5 লক্ষের মতো প্রায় উগোনিয়াম বা আদি ডিম্বাণু অবস্থান করে। এদের মধ্যে প্রাইমারি উসাইট শিশু যখন জন্মায় তখন তার ডিম্বাশয়ের মধ্যে এই প্রাইমারি উসাইট অবস্থান করে এই উগোনিয়াম থেকে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে। এই অবস্থাটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন ফেজ। যখন শিশুর জন্ম হলো, তারপর এই প্রাইমারি উসাইট, যা ইম্যাচিওর অবস্থায় রয়েছে, অপরিণত, এই প্রাইমারি উসাইট কিন্তু পরিণত নয়, ইম্যাচিওর, অপরিণত, সবে তৈরি হয়েছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে উগোনিয়াম বা আদি ডিম্বাণু থেকে। এইবার এটা খুব দীর্ঘকালীন দশা, অনেক দীর্ঘকালীন। অর্থাৎ একটা শিশু জন্মালো, তারপর সে প্রায় 12 বছর বয়স পর্যন্ত তার যৌবন প্রাপ্তি যতদিন না হয় ততদিন পর্যন্ত কিন্তু এই অবস্থাটা বিরাজ করে। সুতরাং গ্রোথ ফেজ, এর পরে যে দশা, গ্রোথ ফেজ হলো দীর্ঘকালীন দশা।
এই দীর্ঘস্থায়ী বা বেশ কয়েক বছর এই অবস্থায় থাকে। সেই সময় প্রাইমারি ওসাইটের আকার বড় হতে থাকে, গ্রোথ ফেজের গ্রোথ হয় এবং প্রাইমারি ওসাইট ধীরে ধীরে ম্যাচিওর হয়, অর্থাৎ পরিণত হয়। এখানে মনে রাখতে হবে যে এই যে প্রাইমারি ওসাইট, যা কিনা একটি কন্যা সন্তানের জন্ম নেওয়ার পরে পরিণত হলো, সেই প্রাইমারি ওসাইট মিওসিস পদ্ধতিতে ফার্স্ট মিওটিক বিভাজনের মধ্যে প্রবেশ করে, ফার্স্ট মিওটিক ডিভিশনে প্রবেশ করে। এটা কিন্তু ওই গ্রোথ ফেজের মধ্যে, কিন্তু সেই মিওসিস ডিভিশন কমপ্লিট হয় না, ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট হয় না বলে আমরা বিভাজন দশা এটাকে বলতে পারবো না, আমরা গ্রোথ ফেজই বলবো। অ্যারেস্টিন ডিপ্লোটিং স্টেজ, অর্থাৎ এই প্রাইমারি ওসাইট মিওসিসের প্রথম মিওটিক বিভাজনের প্রথম প্রফেজের অন্তর্গত ডিপ্লোটিন উপদশায় আটকে যায়, আর ফার্দার এগোয় না। কখন? যতক্ষণ না সে যৌবন প্রাপ্ত হচ্ছে সেই কন্যা সন্তান, এই অবস্থাতেই ডিপ্লোটিন দশাতে আটকে থাকে। এই অবস্থাটাকে কেন তাহলে কোষ বিভাজন হয় না? এই যে আটকে থাকা, তার আগে বলে নিই, এই যে ফার্স্ট যে আটকে থাকে ডিপ্লোটিন দশায়, এটাকে বলা হয় ফার্স্ট রেস্টিং স্টেজ, প্রথম বিশ্রাম দশা, ফার্স্ট রেস্টিং স্টেজ। এখন এই যে ফার্স্ট রেস্টিং স্টেজে আটকে ছিল, এই গ্রোথ ফেজের শেষে কিন্তু ফার্স্ট রেস্টিং স্টেজে চলে এসেছে, গ্রোথ ফেজের শেষে ফার্স্ট রেস্টিং স্টেজে আটকে রয়েছে। এরপরে যখন পিউবার্টি অর্থাৎ যৌবন দশা প্রাপ্ত হলো, তখনই কিন্তু শুরু হয়ে যাবে ম্যাচুরেশন ফেজ, পরবর্তী দশা। এই ম্যাচুরেশন ফেজে কি হবে না, ডিপ্লোটিনের পরবর্তী, অর্থাৎ ডিপ্লোটিনের পরবর্তী দশা শুরু হবে, অর্থাৎ ডায়াকাইনেসিস কমপ্লিট হবে এবং মিওসিস 1 কমপ্লিট হবে। যেই না এটা যৌবনে পদার্পণ করার পর একটি প্রাইমারি ওসাইট শেষ পর্যন্ত কিন্তু এই সেকেন্ডারি ওসাইট হয়ে ওভামে পরিণত হয়। এখানে প্রায় 20টির মতো প্রাইমারি ওসাইট তারা অংশগ্রহণ করে, অর্থাৎ ডিম্বাণু তৈরির প্রক্রিয়াতে অংশগ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে একটি মাত্র ডিম্বাণুতে রূপান্তরিত হয়, আর বাকিগুলো ডিম্বাণু এই স্টেজ পর্যন্ত আর আসে না। তাহলে একটি প্রাইমারি ওসাইট বিভাজন মিওসিস 1 কমপ্লিট করার পরে দুটো কোষ তৈরি হবে ফার্স্ট মিওটিক ডিভিশনে, একটি তৈরি হবে সেকেন্ডারি ওসাইট এবং আরেকটি তৈরি হবে পোলার বডি, একে বলা হয় ফার্স্ট পোলার বডি, প্রথম পোলার বডি। এটি আকারে ছোট, এর সাইটোপ্লাজমের পরিমাণ কম এবং আকারে ছোট, এটা সাইটোপ্লাজমের এক কোণে এক সাইডে আটকে থাকে, লেগে থাকে, আর তৈরি হবে সেকেন্ডারি ওসাইট বা গৌণ পরডিম্বাণু। এই গৌণ পরডিম্বাণু অবস্থায় কিন্তু আটকে থেকে যায়, আবার আটকে থাকে। এই যে আটকে থাকে, অ্যারেস্টিন মেটাফেজ 2 দশায়, অর্থাৎ সেকেন্ড মিওটিক বিভাজনে প্রবেশ করে সেকেন্ডারি ওসাইট, সেকেন্ড মিওটিক ডিভিশনে প্রবেশ করে প্রফেজ কমপ্লিট করে, কিন্তু মেটাফেজ 2-তে গিয়ে আবার আটকে যায়, যতক্ষণ না শুক্রাণু উপস্থিতি সেখানে হচ্ছে। এই সেকেন্ডারি ওসাইটের ওভিউলেশন হয়, অর্থাৎ গ্রাফিয়ান ফলিকলের মধ্যে যে ডিম্বাণু থাকে সেটা কিন্তু এই সেকেন্ডারি ওসাইট এই অ্যারেস্টিন মেটাফেজ 2। যখন ডিম্বাশয়ে LH লিউটিনাইজিং হরমোনের প্রভাবে গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয় এবং সেখান থেকে বাইরে বেরিয়ে আসে সেকেন্ডারি ওসাইট, তারপর সেই সেকেন্ডারি ওসাইট অনেক শ্রোণীগহ্বরে এসে নির্গত হয়, তারপর সেখান থেকে ইনফান্ডিবুলামের যে ফিমব্রি, সেই ফিমব্রি দ্বারা ইনফান্ডিবুলামের মধ্যে গৃহীত হয়। তারপর এই ঘটনাকে কি বলা হয়? ওভিউলেশন। ডিম্বাশয় থেকে, গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি ওসাইট যে নির্গত হলো LH এর প্রভাবে, একে বলা হয় ওভিউলেশন। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এই যে মেটাফেজ 2-তে যে অ্যারেস্ট হয়ে থাকে, বিভাজন বন্ধ থাকে, এই অবস্থাটাকে বলা হয় সেকেন্ড রেস্টিং স্টেজ, দ্বিতীয় বিশ্রাম দশা। তাহলে সেকেন্ড রেস্টিং স্টেজে কতক্ষণ থাকছে? যতক্ষণ না শুক্রাণু উপস্থিত হচ্ছে। এই রেস্টিং স্টেজ অবস্থাতেই সেকেন্ডারি ওসাইট গ্রাফিয়ান ফলিকল থেকে নির্গত হয়ে
ফিমরি দ্বারা গৃহীত হলো, তারপর ইনফান্ডিবুলামের মধ্যে প্রবেশ করলো, সেখান থেকে অ্যাম্পুলা ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা অংশে পৌঁছে গেল। ততক্ষণ পর্যন্ত ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে পৌঁছানো পর্যন্ত কিন্তু সেকেন্ডারি ওসাইট এবং তার মেটাফেজ 2 দশাতে আটকে আছে, অর্থাৎ ফার্দার মিওসিস 2 কিন্তু কমপ্লিট হচ্ছে না। যদি আফটার এন্ট্রি অফ স্পার্ম, যদি শুক্রাণু প্রবেশ করে, ইতিমধ্যে যদি শুক্রাণু প্রবেশ করে, তাহলে কিন্তু মিওসিস 2 এবার কমপ্লিট হবে, অর্থাৎ যে মেটাফেজ 2 তে আটকে ছিল সেটা কমপ্লিট করবে, তারপরে অ্যানাফেজ 2 হবে এবং টেলোফেজ 2 হবে, এবং তার ফলে তৈরি হবে সেকেন্ড পোলার বডি আর পরিণত ডিম্বাণু। এবার পরিণত ডিম্বাণু হবে। এখানে বলি, এই যে সেকেন্ডারি ওসাইট যেটা নির্গত হলো, এর কিন্তু করোনা রেডিয়াটা, জোনা পেলুসিডা, এই স্তরগুলো অলরেডি তৈরি হয়ে যায়, তখনই তৈরি হয়ে যায় সেকেন্ডারি ওসাইটের সময়। তাহলে অ্যাম্পুলার মধ্যে যদি শুক্রাণু উপস্থিত হয়, তাহলে সেকেন্ড মিওটিক ডিভিশনটা কমপ্লিট হয়, অর্থাৎ মেটাফেজ 2 আটকে ছিল, মেটাফেজ 2 শেষ হবে, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 শেষ হবে, এবং তার ফলে পোলার বডি, সেকেন্ড পোলার বডি এবং পরিণত ডিম্বাণু তৈরি হবে। এই পরিণত ডিম্বাণু তৈরি হলো, অর্থাৎ উজেনেসিস কমপ্লিট হলো। এদিকে যে সেকেন্ড পোলার বডি যেটা ছিল, সেটাও আবার তার মিওসিস ডিভিশন হবে, সেকেন্ড মিওটিক ডিভিশন হয়ে দুটো পোলার বডি তৈরি হয়। একটা তো ফার্স্ট পোলার বডি, আর একটাকে আমরা বলতে পারি থার্ড পোলার বডি। সুতরাং মোট 3টে পোলার বডি তৈরি হয়, পোলার বডি 1, 2 and 3। এই যে পোলার বডিগুলো, এগুলো ছোট আকৃতিতে, ছোট, এই সাইটোপ্লাজমের পরিমাণ কম এবং এর মধ্যে কোনো খাদ্য পৌঁছায় না, পুষ্টি পৌঁছায় না, যার ফলে এগুলো আস্তে আস্তে ডিজেনারেট করে যায়, নষ্ট হয়ে যায়, এবং একটি পরিণত ডিম্বাণু, যা অ্যাম্পুলার মধ্যে তখন ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে অবস্থান করে, এবং এই শুক্রাণু দ্বারা এই ওভাম নিষিক্ত হয় এবং তার ফলে জাইগোট ফরমেশন হয়। এই স্টেজটাকে আমরা বলবো ম্যাচিউরেশন ফেজ বা পরিণত দশা। আশা করি তোমরা এই উজেনেসিস প্রক্রিয়াটি বুঝতে পেরেছো, কিভাবে জার্মিনে এপিথেলিয়াম থেকে ওভাম তৈরি হয়। তোমরা এটা, এই যে ওয়ার্ড ডায়াগ্রাম, এই ওয়ার্ড ডায়াগ্রামটা অবশ্যই ভালো করে মুখস্থ করবে এবং একই সঙ্গে তোমরা স্টেজগুলো খাতায় লিখে নেবে।